রাজ্যের নৃগোষ্ঠী অংশের জনগণ কেমন আছে, কেমন আছে পাহাড়, জানতে চাইছে গোটা রাজ্য, জানতে চাইছি আমরা। আদিবাসী বলুন কিংবা উপজাতি, জনজাতি বলুন কিংবা তিপ্রাসা, রাজনৈতিক দল যে নামেই তাদের ডাকুক না কেন, একটি বিরাট অংশের নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন যে আজও বিষবাও জলে, তা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থেকেই কিন্তু স্পষ্ট বলে মনে করেন অনেকেই। একদিকে তিপ্রামথা সুপ্রিমো দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির সঠিক বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, আর অন্যদিকে ভিন্ন রাজ্যের দাবিতে অনর আইপিএফটি সম্প্রতি খুমলুঙে বিশাল জনসভার আয়োজন করে। তার অর্থ কি দাঁড়ায়? এডিসি গঠন, বিভিন্ন চুক্তি, বিধানসভায় আসন বৃদ্ধি, কোনো কিছুতেই নৃগোষ্ঠীদের সার্বিক উন্নয়ন হয়নি। যদি সবার উন্নয়ন হতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য কোনো চুক্তিও করতে হতো না, কিংবা আলাদা রাজ্যের দাবি বারবার তোলা হতো না। কেউ বলছেন রাজ্যের গ্রাম পাহাড় ক্লান্ত, গ্রাম পাহাড়ে অন্ধকার নেমে এসেছে। কেউ বলছেন পাহাড় একদম ভালো নেই, জল নেই, ভালো রাস্তা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষার বেহাল অবস্থা। 1984 সালে রাজ্যের ট্রাইবেলদের সার্বিক উন্নয়নের জন্য এডিসি গঠন করা হয়েছিল। তারপর থেকে পেরিয়ে গেছে 40টি বছর, তবুও আজও জলের জন্য পথ অবরোধ হয়, শিক্ষা এবং শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা পথে নামে, রাস্তার জন্য গ্রামবাসীরা ভোট বয়কট করেন। আজও এডিসি এলাকায় মানুষ খাবারের খোঁজে বনে জঙ্গলে যেতে হয় বলে অভিযোগ। তাই প্রশ্ন জাগে, কেন রাজ্যের প্রান্তিক গ্রামগুলির এবং পাহাড়ের বসবাসকারী নৃগোষ্ঠীদের মৌলিক অধিকারগুলোর জন্য আজও দাবি করতে হয়? সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন আছে পাহাড়, এই বিশেষ টক শো সিরিজে আপনারা আগেই শুনেছেন জিএমপি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা এবং কংগ্রেস নেতৃত্ব শব্দকুমার জমাতিয়াকে, শুনেছেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মীদের, আর আজ আমাদের সাথে রয়েছেন আইপিএফটি নেতৃত্ব, রয়েছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বুদ্ধ দেববর্মা। স্বাগত বুদ্ধবাবু আপনাকে আজকের অনুষ্ঠানে। ক্রমকা নমস্কার। দর্শক বন্ধুরা, আজ অবশ্যই আমরা বুদ্ধবাবুর সঙ্গে কথা বলবো, আইপিএফটি নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু আজ একটা প্রশ্ন আপনাদের কাছে আমরা রাখছি, যারা এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন বা পরেও দেখবেন হয়তো, আপনাদের কাছে আমাদের জানার আছে যে কেমন আছে রাজ্যের জনজাতি অংশের নাগরিকরা, বিশেষ করে গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠী অংশের নাগরিকরা কেমন আছে, আপনি তাদের কেমন দেখছেন বলুন আমাদের। ফেসবুক বা ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখুন, কারণ আমাদের জানার প্রয়োজন আছে রাজ্যের এই অংশের মানুষ, নৃগোষ্ঠী অংশের মানুষ কেমন আছে। কেমন আছে পাহাড়? বুদ্ধবাবু, আপনার কি মনে হয়? প্রথমেই আবারও খুলমখা নমস্কার। আপনার আজকের যে আলোচনার বিষয়, পাহাড়ে বর্তমান অবস্থা কি, একদম এর পরিপ্রেক্ষিতে যদি বলতে হয়, আমার মনে হয় পাহাড়ের যে নিগোষ্ঠী, আপনার বাসায় যেটা আপনি এক্সপ্রেস করেছিলেন, যে আমাদের যে তিপ্রাসারা, বিশেষ করে এডিসি এলাকায় যারা বসবাস করেন, তাদের কি চাওয়া আপনারা সবাই জানেন। আমাদের নিগোষ্ঠীরা সরল, ভেরি সিম্পলিসিটি, একদম। তাদের আকাঙ্ক্ষা একটাই, যে তারা শান্তিতে বসবাস করতে চায়। তাদের যে সাংবিধানিক যে পাওয়া চাওয়া, এটা পেলেই তারা সন্তুষ্ট। আচ্ছা, যেমন আপনার জলের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এই থেকে শুরু করে তাদের যে পলিটিক্যাল রাইটস, এটা পেলেই তারা সন্তুষ্ট। আচ্ছা, কিন্তু বর্তমানে এই যে পাহাড়ের যে আশা আকাঙ্ক্ষা, এটাকে পাওয়ার জন্যই আপনি বলেছেন যে আজ থেকে 40 বছর আগে আমরা এডিসি, তাদের যে চাওয়া পাওয়াকে নিয়ে এডিসি গঠন হয়েছে, 6 শিডিউল। কিন্তু
এটাতে আমরা কি দেখেছি, ওই এই শিডিউল দিয়ে তাদের যে শিক্ষার ব্যবস্থার, তাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা, এটাকে কোনো মতেই উন্নীত করতে পারছে না। আচ্ছা, ওকে, এটাকে কোনো মতেই উন্নীত করতে পারছে না। তো যার কারণে আমরা মূলত আইপিএফটি দল আপনার 2009 সাল থেকেই আমরা এডিসি এলাকায় যারা বসবাস করেন সকল নাগরিকদের জন্যই আমরা একটা পৃথক পূর্ণাঙ্গ রাজ্যের দাবি করে আসছি। একদম, এটা সাংবিধানিক দাবি। আচ্ছা, এটাতে কোনো দ্বিধাবোধ নেই, এটা সাংবিধানিক দাবি। এবং এই দাবিতেই আমরা আমাদের আজ অবধি মানে রাজনৈতিকভাবে আপনারা অনর আছেন একই দাবিতে? আমরা একই দাবিতে আজ অবধি অনর আছি। ওকে, তাহলে একটু আমরা আগে যাব, ইতিহাসে যাব, যে আপনি বলছেন 2009 সাল থেকে আপনাদের এই যে দাবি, আইপিএফটি যে দাবি করেছে ত্রিপুরাল্যান্ডের দাবি, এবং সেই দাবিতে আপনারা এখনো অনর আছেন। প্রশ্ন হচ্ছে যে 2018 সালে আপনারা বিজেপির সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় এলেন, কিন্তু তারপর থেকে আমরা কিন্তু ত্রিপুরাল্যান্ডের খুব একটা বেশি দাবি উঠতে দেখিনি। তখন প্রয়াত এনসি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া মন্ত্রিসভায়ও ছিলেন। এখন যেমন 40 বছর এডিসি গঠন করা হয়েছে, 40 বছর আগে এবং 40 বছর ধরে আপনারা বলছেন যে যতটুকু হওয়ার ছিল, যতটুকু উন্নয়ন হওয়ার ছিল এডিসি এলাকার নাগরিকদের, ততটুকু উন্নয়ন হয়নি। ওকে, এখানে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে কেন হয়নি, কেন হতে পারলো না? কারণ এডিসি এলাকা তো নৃগোষ্ঠী অংশের মানুষরাই কিন্তু শাসন ক্ষমতায় ছিলেন, সে যে দলই থাকুক, সে বামফ্রন্ট থাকুক, আইপিএফটি থাকুক কিংবা ত্রিপুরামতা থাকুক, তাহলে সেখানে এডিসিতে তো নৃগোষ্ঠী অংশের মানুষই ছিল। এক, দুই, আপনারা ক্ষমতায় এসেছেন যখন, তখন প্রথম যে বিজেপি আইপিএফটি সরকার, সেই আমলে আপনারা ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনাদের কি দাবি ছিল, আপনারা কি কি কর্মসূচি করেছেন? দেখুন, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিতে চেষ্টা করব যে এত বছর যাবৎ এডিসি হয়ে গেছে, ওইখানে আমাদের নিগোষ্ঠীরাই নেতৃত্বে ছিলেন, একদম, তা অস্বীকার করা যায় না। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দেখেন, নিশ্চয়ই দেখবেন যে টিটিএডিসি, এই টিটিএডিসির যে সাংবিধানিক যে পাওয়ার কতটুকু, এটাকে আমরা যদি মূল্যায়ন করি, আচ্ছা, তাহলে আপনি দেখবেন যে ওই এডিসির যে কর্তৃপক্ষের কাছে তারা যেরকম ভাবে পাহাড়ে কাজ করার, সেই রকম ভাবে কাজ করার তাদের কাছে কোনো ক্ষমতাই নেই। এখন আপনি শিক্ষা বলুন, আচ্ছা, এডিসির কাছে শিক্ষা পরিচালনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের কোনো পাওয়ার নেই। হায়ার এডুকেশন পরিচালনা করবার জন্য কোনো পাওয়ার নেই। আপনি এডিসির বাজেটই বা কত? আপনার আগরতলাতে মিউনিসিপাল কর্পোরেশন, এটাতে যে বাজেট হয় সারা এডিসি এলাকার পরিচালনা করবার জন্য, সেই বাজেট নেই। আচ্ছা, তাহলে পর ওইখানে আপনি দেখবেন যে দলই, যে কোনো রাজনৈতিক দল এডিসির ক্ষমতায় থাকুক না কেন, তারা তাদের যে কাজকর্ম করবার জন্য মানে মানসিকতা থাকলেও সেই রকম ভাবে তারা কাজ করতে পারবে না, কারণ এডিসির ক্ষমতা সীমিত। আচ্ছা, তাহলে এডিসির ক্ষমতা সীমিত, এখানে মানে অর্থটাই প্রাধান্য পাচ্ছে বেশি। মানে আপনি বলছেন যে অর্থ এডিসিকে দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট নয়,
এবং Definitely. সেই অর্থ রাজ্য সরকারের হাত ধরে যাচ্ছে বলে সেখানে একটা প্রতিকূলতা রয়েছে বা অবশ্যই। প্রতিবন্ধকতা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য সম্পূর্ণ সে যে ক্ষমতায় থাকুক না কেন, যে রাজনৈতিক দল, সেটা বামফ্রন্ট হোক, আইপিএফটি হোক কিংবা ত্রিপুরামথা, এডিসি এলাকার উন্নয়ন করা যাচ্ছে না একমাত্র অর্থের অভাবে এবং ক্ষমতার অভাবে। তাহলে এডিসিতে এমন কিছু যেগুলো আমরা মাঝে মধ্যে অভিযোগ শুনি যে এডিসিতে যারা পরিচালনায় বসেছেন বা যারা পরিচালনা করছেন সঠিকভাবে পরিচালনা করছেন না বা করতে পারছেন না নানান কারণে, এবং তার জন্যে যে প্রান্তিক এলাকার যারা এডিসি নাগরিকরা রয়েছেন, নিগোষ্ঠী অংশের নাগরিকরা, তাদের উন্নয়ন হচ্ছে না, তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে না। তাহলে এই কথাটা কি বা এই যে বক্তব্যটা কি বা এই ন্যারেটিভটা কি ভুল? তাহলে মানে এডিসিতে যারা বসছেন ওনারা সঠিকভাবে কাজ করছেন না বলে প্রান্তিক এলাকার যারা নিগোষ্ঠীরা আছেন বা তিপ্রাসারা আছেন আপনাদের ভাষায়, তাহলে ওনাদের উন্নয়ন হচ্ছে না, এটা কি তাহলে ভুল? না, বিষয়টিকে আমি এইভাবে দেখি যে যারা এডিসি প্রশাসনে আছে, হ্যাঁ, এডিসি পরিচালনা করছেন, একদিকে তাদের যে কি বলবো, তাদের যে রুট ম্যাপ সীমিত টাকার মধ্যেও কিভাবে কাজ করব, তাদের মানে রুট ম্যাপ, ক্লিয়ার রুট ম্যাপ থাকা দরকার এক। এবং কোনো কোনো ক্ষেত্রে রুট ম্যাপ ক্লিয়ার থাকা সত্ত্বেও হ্যাঁ এই অর্থের অভাবে সেই রকম ভাবে কোনো কাজ করা যায়নি। আচ্ছা। এবং আপনি 2 নম্বর আমাকে যে প্রশ্ন করেছিলেন যে 2018 সালে বিজেপি আইপিএফটি সরকারে আসার পরও কি ডেভেলপমেন্ট হয়েছে, এই ব্যাপারে আমি একটু বলতে চাই। না, ডেভেলপমেন্টের ব্যাপারটা আমি ঠিক আমি বলিনি, কারণ আপনাদের যে 2018 আগে আপনাদের যে তীব্র যে ডিমান্ডটা ছিল আইপিএফটির, কারণ 2018-তে বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করেছে এবং সেখানে আইপিএফটির একটা বিরাট ভূমিকা ছিল, সেটা অস্বীকার করা যায় না। আইপিএফটির ভূমিকা এর মধ্যে যে আপনাদের যে ত্রিপুরাল্যান্ডের যে দাবি এবং আপনাদের যে ত্রিপুরাল্যান্ডের জন্য যে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল ত্রিপুরাতে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 2018-তে ক্ষমতায় আসার পর আপনাদের আন্দোলন সেই তীব্রতাও ছিল না, এবং আমরা দেখলাম যে মন্ত্রিসভায় আপনাদের 2জন মন্ত্রী আছে, কিন্তু সেই অর্থে তখন কি কি করা হয়েছে গত 5 বছরে, ওই 5 বছরে 18 থেকে 23 অব্দি ত্রিপুরাল্যান্ড নিয়ে তখন? দেখুন, 2018 সালে বিজেপি আইপিএফটির যে অ্যালায়েন্স, এটাতে স্পষ্ট আছে যে তখনও আমাদের দাবি ত্রিপুরা লেনই ছিল, এখনো আছি, এবং এই ত্রিপুরা লেনকে বেস করেই আমরা বিজেপির সাথে হাঁটাতে গেছি 2018 সালে। এবং ফলস্বরূপ আমরা রাজ্যের বামফ্রন্ট সরকারকেও উৎখাত করতে আমরা সফল হয়েছি। ওইখানে ওই অ্যালায়েন্সের সময় আপনি বলেছেন যে সেই সময় থেকে আমাদের ত্রিপুরাল্যান্ডের যে আওয়াজ সেই রকম ভাবে আমরা তুলিনি। এর কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হাই লেভেল মডালিটি কমিটি একটা তদারকি করবার জন্য তৈরি হয়েছিল। কেন আইপিএফটি নিগোষ্ঠীর জন্য যে আলাদা রাজ্য চেয়েছে, সেটাকে তদারকি করবার জন্যই হাই লেভেল মডালিটি কমিটির ফরমেশন হয়েছে একদম। এবং সেই ফরমেশনের পরেই যে কমিটি, হাই লেভেল মডালিটি কমিটি ত্রিপুরাতেও এসেছে এবং 2-1 সব স্টেক হোল্ডারের সাথেও বৈঠকে বসেছে, যার ফলে ওইখান থেকে আমাদের বর্তমান টিটি এডিসিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, কিভাবে আরো স্ট্রেংথেন করা যায়, এটাকে দেখব বলে তারা আমাদেরকে কথা দিয়েছে। আচ্ছা। এবং ফলস্বরূপ হিসাবে টিটি এডিসিকে এই আরো স্ট্রেংথেন করবার জন্য আমাদের বিজেপি এবং আইপিএফটি 2019 সালে, আমি যদি সালটা ভুল না করি, 2019 সালে রাজ্যের ক্যাবিনেটে
মন্ত্রিসভাতে তারা একটা বিল এনেছে এবং টিটিসি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, হ্যাঁ, এই নামে আরো এবং বর্তমানের যে টিটিএডিসিকে নাম পরিবর্তন করে নাম পরিবর্তনের সাথে আরো কিছু ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা প্রভিশন রেখেছে এবং ত্রিপুরা থেকে পাশ করে এটাকে ভারতের পার্লামেন্টেও তারা ভারত সরকারের কাছেও তারা পেশ করেছেন। ওই বিলটার প্রতি আমাদের সম্মান আছে এবং আমরা আশা করি এইটা যেহেতু প্রক্রিয়াতে আছে, যেহেতু 2019 থেকে 2024 5 বছর হয়ে গেছে, মানে সেই বিলটা এখনো প্রক্রিয়াতে আছে, আলটিমেটলি আউটকাম কিছু হয়নি সেই বিলের। হ্যাঁ হ্যাঁ, ওইটার অপেক্ষায় আমরা আছি, যার কারণেই আমাদের যে মূল দাবি এটাকে আমরা একটু গুছলুতে রেখে, আচ্ছা হ্যাঁ, গুছলুতে রেখে আমরা ওই বিলটার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু দেখুন, যে কোনো জিনিসেরও একটা মানে ওয়েট করারও একটা লিমিটেশন আছে। আচ্ছা, আমরা আজকে 2018 সাল থেকে আজকে অবধি 6 বছর হয়ে গেছে, আমরা অপেক্ষায় আছি এবং আমরা আশা রাখি এবং আমরা আশা করি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই বিলটিকে মানে যেহেতু প্রসেসটাই আছে আর বেশি দেরি না করে এটাকে মানে তাড়াতাড়ি করে চিন্তা ভাবনা করে এটাকে একটা ফলপ্রসূ করবার জন্যই তারা মানে চেষ্টায় আছে বলে আমরা মনে করি। ওকে, এই বিলটা তাহলে প্রসেসিং এ রয়েছে, এই যে বিলের কথা আপনারা বলছেন, টিটিসির কথা। এখন এই বিল থাকা অবস্থায় আমরা দেখেছি এবছর মার্চ মাসে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। সেই চুক্তিতে আপনাদের বিধায়ক, যিনি রাজ্যের মন্ত্রী, শুক্লাচরণ নোয়াতিয়াও ছিলেন। তাহলে একটা বিল যখন আপনাদের রাজনৈতিক দল যখন সেই বিলটার আশায় আপনারা আছেন এবং একটা বিল আপনাদের প্রসেসিং এ রয়েছে, তাহলে ত্রিপাক্ষিক চুক্তিতে আপনারা সঙ্গে, এটা তো অন্য ধরনের একটা চুক্তি, অন্য কিছু আলাদা রাজনৈতিক দলের একটা মস্তিষ্ক প্রসূত একটা ইস্যু, এবং সেই ইস্যু থেকে একটা চুক্তি হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এবং সেখানে তীব্রামথা দলের সঙ্গে। তো সেখানে আপনাদেরও উপস্থিতি কেন ছিল তাহলে? দেখুন, যেটা আপনার কি মাস বলেছিলেন? মার্চ মাসে যে ট্রিপার্টাইট যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রাজ্যের কোন একটা পার্টির সঙ্গে এটার ট্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে। আচ্ছা, সেটাতে সেই ট্রিপার্টাইট এগ্রিমেন্টে আপনি বলেছেন আমাদের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি বর্তমান রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, উনি যেহেতু রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, সেই হেতু রাজ্যের প্রতিনিধি হিসাবে যদি উনি নিমন্ত্রিত হয়ে থাকেন, থাকতেই পারেন, সেটাতে অসুবিধা আমি দেখি না। উনি রাজ্যের মন্ত্রিসভার একজন প্রতিনিধি হিসাবে সেখানে ছিলেন আপনি বলছেন, তাহলে নৃগোষ্ঠী অংশের মানুষের প্রতিনিধি হিসাবে কি ওখানে উনি ছিলেন না? নৃগোষ্ঠীদের যখন বিষয় আসছে, তখন ওনার রাজনৈতিক দল যখন এরকম একটা বিল প্রসেসিং এ রয়েছে, ওনাদের একরকম দাবি রয়েছে, তখন আরেকটা দাবিতে যখন আরেকটা দাবি যখন এরকম হচ্ছে, অ্যাকর্ড হচ্ছে, তখন সেখানে ওনার প্রেজেন্সটা কি এই দাবিটাকে কোনোভাবে ছোট করে না, এই বিলটাকে ছোট করে না? না, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে কোনো পার্টির সঙ্গে নৃগোষ্ঠীর মানুষের জন্য যদি আপনার এগ্রিমেন্ট হয়, আমি মনে করি যে কোনো এগ্রিমেন্ট এটা নৃগোষ্ঠী মানুষের জন্য মানে কল্যাণের জন্যই এগ্রিমেন্ট। আচ্ছা, হ্যাঁ, ওই এগ্রিমেন্ট হয়েছে, এটা বড় কথা না, কিন্তু এগ্রিমেন্ট আপনার কি বলে, এগ্রিমেন্ট কতটুকু ফলপ্রসূ হয়েছে। আচ্ছা, শুধু এগ্রিমেন্ট করলেই হবে না, এটাকে বাস্তবে পরিণত করা, বাস্তবে
আপনার কাজ করা, এটাই মানে মেইন ইস্যু বলে আপনার মনে আমি মনে করি। বুদ্ধবাবু, একটা সোজা সাপটা প্রশ্ন, এই যে এগ্রিমেন্ট বলুন, অ্যাকর্ড বলুন, বা এই যে ত্রিপুরাল্যান্ডের দাবি, ইভেন কি ত্রিপুরামথা দলের আরো একটা রাজনৈতিক দলের আপনাদের থেকে আরো একটা ওয়ার্ড জুড়ে দিয়ে সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, বা তা আপনাদেরও আগে যেটা ছিল সেটা স্বাধীন ত্রিপুরার দাবি আমরা শুনেছি। এখন এই যে এত কিছু দাবি করা যখন হয়, বা এই দাবি যখন উঠছে নৃগোষ্ঠীদের জন্য, তাহলে কি আপনি সেটা মানেন কিনা যে নৃগোষ্ঠী অংশের মানুষরা আমাদের রাজ্যে, মানে বেশিরভাগ নৃগোষ্ঠী অংশের মানুষরা, বিশেষ করে গ্রাম পাহাড় বা প্রত্যন্ত এলাকার মানুষরা ভালো নেই, তাদের জন্য এখনো দাবি করতে হয়, এটা আপনি মানেন কিনা? অবশ্যই। কখন আমরা যে কোনো দাবি তুলতে হয়, আমরা, আপনি বলেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, হ্যাঁ, আমরা কেন এই দাবি করার পেছনে আমাদের একটাই কারণ, যে আমাদের যে বর্তমান অবস্থা এবং আগের অবস্থা থেকে মানে বর্তমান অবস্থা অবধি আমরা ঠিক জায়গাতে নেই। যে জায়গাতে থাকার কথা ঠিক জায়গাতে নেই বলেই তো আমাদের এই দাবির উত্থাপন। আচ্ছা, আমরা আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আমাদের যে ট্র্যাডিশন, এগুলির সামনের মানে এগুলির ভবিষ্যতে অনেকগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই তো আমাদের দাবি উঠছে। ওকে, অনেকেই বলছেন বা অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে নৃগোষ্ঠীদের এই যে সমস্যাগুলো, যেগুলো মৌলিক চাহিদাগুলো, স্বাস্থ্য, শিক্ষা, বা আপনি যেটা বলছেন, এই 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 ধরনের রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এগুলো যদি মিটে যায়, তাহলে আঞ্চলিক দলগুলোর রাজনীতি করার মতো আর কোনো বিষয়ই থাকবে না। এটা আপনি কতটুকু মানেন? দেখুন, আমি এটাতে আর একটা বিষয়, যতটুকু আমি মনে করি আর কি, হ্যাঁ, যে কোনো জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা বা আপনার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, এটা চলমান প্রক্রিয়া, এটা হচ্ছে, হবেই একদম। এটা যে কোনো সরকারি রাজ্যে থাকুক না কেন, সরকারের কাজই তো উন্নয়ন করা। কিন্তু এখানে উন্নয়ন হলেই যে আমাদের সবকিছু হয়ে গেছে তা না, কিন্তু আচ্ছা, উন্নয়ন হয়ে গেলেই সবকিছু হয়ে গেছে তা না। মানে আরো ইস্যু তখন থাকবে আপনি বলছেন? না, হ্যাঁ, আমাদের ত্রিপ্রাসাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের পলিটিক্যাল রাইটস লাগবে। আচ্ছা, যে কোনো জনগোষ্ঠীর উন্নয়ন কাজ এটা হবেই, এটা মানে এটা কেউ বাধা করতে পারবে না। কিন্তু আমাদের ত্রিপ্রাসাদের যে পলিটিক্যাল ক্রাইসিস এই ত্রিপুরাতে যেটা চলে আসছে, এই পলিটিক্যাল ক্রাইসিস থেকে আমরা ত্রিপ্রাসারা মানে ওভারকাম হতে চাই, আপনারা করতে চান। ওকে, এখানে আপনারা পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলছেন, আমি বিস্তারিত আলোচনায় আসবো। পলিটিক্যাল ক্রাইসিস বলতে আপনারা ঠিক কি বোঝাচ্ছেন? কারণ রাজনীতিতে তো বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে, এখানে ত্রিপুরার বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে এবং আপনারা অংশগ্রহণ করছেন, কিন্তু তার বাইরে কি ধরনের পলিটিক্যাল রাইটস আপনারা চাইছেন সে বিষয়টা জানবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই, যারা আজ আমাদের সঙ্গে রয়েছেন, আজ আমাদের সঙ্গে আইপিএফটি বিশিষ্ট নেতৃত্ব রয়েছেন বুদ্ধ দেববর্মা, যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আইপিএফটির এই মুহূর্তে। আর আমরা কথা বলছিলাম যে পাহাড় কেমন আছে, বা রাজ্যের এডিসি এলাকার মানুষ, জনজাতীয় অংশের মানুষ, নৃগোষ্ঠী অংশের মানুষ কেমন আছে, পাশাপাশি আইপিএফটির যে রাজনৈতিক যে বিভিন্ন কর্মসূচি, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনারা কি মনে করেন, কেমন আছে রাজ্যের জনজাতীয় অংশের নাগরিকরা, বিশেষ করে গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠী অংশের নাগরিকরা, ওনারা কেমন আছে, ওনাদের আর্থসামাজিক অবস্থাই বা কেমন, সেটা আপনারা কিন্তু আজ কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, লিখতে পারেন।
আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে যারা দেখছেন, ইউটিউব বা ফেসবুকে কমেন্ট বক্সে কিন্তু সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। বুদ্ধবাবু, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম যে মথা সুপ্রিমো আইপিএফটিকে পাশে চেয়েছে, পাশে সঙ্গে নিয়ে চলতে চেয়েছে। তো আপনারা কি জোটে যাচ্ছেন বা আসন সমঝোতায় যাচ্ছেন না মথার সাথে, তিপ্রা মথার সাথে? আচ্ছা, এখন আমাদের বুবাগরা মহারাজার আমিও দেখেছি যে একটা স্টেটমেন্ট দিয়েছে। এখন ভিলেজ কমিটির যে ইস্যু, হ্যাঁ, ভিলেজ কমিটি আরো অনেক আগে হওয়ার কথা ছিল। একদম। ভিলেজ কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে, আজ অবধি নির্বাচন করা যায়নি। আপনারা তো সরকারে আছেন, কেন যায়নি সেটা, কেন করা হলো না? দেখুন, নির্বাচন কেন করা গেছে না, এটা বর্তমানে এডিসি প্রশাসনিকই আছেন, স্বাভাবিকভাবে আমাদের মথার নেতৃত্বরা আছেন, তিপ্রা মথা এবং রাজ্য সরকারে এখন তারাও আছে, এবং বিজেপি আইপিএফটি। আপনি বলেছেন যে আমরা সুতো শরিক দল, তাহলে এই সুতো শরিক দলের যে নির্বাচন করানোর কি ভূমিকা থাকতে পারে? আচ্ছা, তে এর ফাঁকে যেখানে ভিলেজ কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে, আমি মনে করি এর ফাঁকে আপনার ত্রিস্তরীয় পঞ্চায়েত যেটা, এটার ইলেকশন সম্পাদিত হয়ে গেছে। তে ওই ক্ষেত্রে শুধু তাই নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, সব ধরনের নির্বাচন, শুধু ভিলেজ কমিটির নির্বাচন হয়নি। এটা আমরা মনে করি এটা হওয়া দরকার। এবং বুবাগরা যে আমাদেরকে পাশে চেয়েছেন, সামনের দিকে কথাবার্তা হতেই পারে, যদি ইলেকশনের যে ঘোষণা, এটা আগে ঘোষণা হোক না। আচ্ছা, ঘোষণা হলে আপনারা তারপর আলোচনার মাধ্যমে সেটা ব্যবস্থা নেবেন বা অবস্থান নেবেন যে আপনারা জোটে যাবেন কিনা? অবশ্যই। ওকে, এখন কথা হচ্ছে যে 2009 সাল থেকে আইপিএফটি রাজ্যে আপনারা ত্রিপ্রাল্যান্ডের দাবি তুলে আপনারা একটা ব্যাপক সমর্থন পেয়েছিলেন, এটা অস্বীকার করা যায় না। এবং আমি আগেও বলছিলাম যে 2018 সালে বিজেপির রাজ্যে ক্ষমতা দখলের পেছনে আইপিএফটির বড় অবদান অবশ্যই রয়েছে। তখন আপনারা 8টি আসনে লড়াই করেছিলেন এবং 8টির মধ্যেই আপনারা জয়লাভ করেছিলেন আইপিএফটি। এবং এখন এবার আমরা 2023 সালে দেখলাম, তারপর থেকে 2018 পর থেকে আপনাদের জনসমর্থন কমতে আমরা দেখেছি, আপনাদের বিভিন্ন নেতৃত্বরা দল ত্যাগ করতে আমরা দেখেছি, আইপিএফটিকে ভাঙতে দেখেছি বারবার। এবং এরপর আমরা দেখলাম 2023 বিধানসভা নির্বাচনে আপনাদের একমাত্র বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া, এবং উনি মন্ত্রী। এখন এই যে ভাঙনের পেছনে অনেকেই বলছেন তিপ্রা মথা যেখানে 13টি আসন দখল করেছে, আপনাদের সমর্থনে যে বেসটা ছিল সেটা সম্পূর্ণ তিপ্রা মথাতে শিফট হয়ে গেছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আপনারা কি দেখছেন? আপনারা সমর্থন কিছুটা ফিরে পেয়েছেন? অবশ্যই। আপনারা গত কয়েকদিন আগে 4ঠা ডিসেম্বর খুমুলুঙ্গে আমাদের একটা ম্যামুথ মাস গ্যাদারিং হয়েছে। সেইখানে আমাদের যে জনগণের জনসমাগম কতটুকু হয়েছেন এটা আমি আর মুখে বলবো না, আপনারা নিশ্চয়ই মানে আন্দাজ করতে পারেছেন কতটুকু আমাদের মানে জনসমাগম হয়েছে। আমি দাবি করি যে আগের তুলনায় আজকের দিন তারিখে আমাদের আইপিএফটির যে সাপোর্টার্সরা পুনরায় আগের যে গড় আইপিএফটিতে ফিরতে শুরু করেছে। এর কারণ তারা মনে করেছিল যে আইপিএফটি যেহেতু আপনি বলেছেন যে 2018 সালের পর থেকে ত্রিপ্রাল্যান্ডের যে দাবি, এই দাবি থেকে কিছুটা সরে গেছে, সেই রকম ভাবে তারা মানে চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আইপিএফটি আদৌ
আমাদের যে মূল দাবি ত্রিপুরাল্যান্ডের দাবি, এই দাবি থেকে 1 ইঞ্চিও আমরা সরে যাইনি। আচ্ছা। হ্যাঁ, তদুপরি মানে এই যে ন্যারেটিভকে অন্যান্য রাজনৈতিক দল কাজে লাগিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে আইপিএফটি থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। আচ্ছা। কিন্তু আজকের তারিখে এসে জনগণ, আমাদের নিগোষ্ঠীর মানুষেরা বুঝতে পেরেছেন যে না, আইপিএফটি যে 2009 সাল থেকে তাদের যে নীতি আদর্শ, এটাতেই অনর। তাহলে আপনি বলছেন যে নিগোষ্ঠী অংশের মানুষ তাহলে আবার ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনাদের সঙ্গে পাশে আছে? অবশ্যই। আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবি আবার জোরদার এর জন্য করছেন? আমাদের নিগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আইপিএফটির তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। ওকে, তাহলে কি এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে ত্রিপাক্ষিক চুক্তি, সেই চুক্তির উপর কি নিগোষ্ঠী অংশের মানুষ তাহলে ভরসা রাখতে পারছেন না বলে মনে করছেন আপনারা? দেখুন, নিগোষ্ঠীর মানুষ তারা যে কোনো মানে এগ্রিমেন্ট এটাকে স্বাগত জানায়, কিন্তু এরপরেও কি হবে না হবে এটার প্রতি। ওকে, আমি তার ফাঁকে একটু আমি দেখব আমাদের কি বলতে চেয়েছেন সেদিন জনসভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলেছিলেন, আমরা একটু বক্তব্যটা শুনে নেব। আমি পিসিআরকে অনুরোধ করব মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্যটা একটু আমাদের আরেকবার শোনানোর জন্য। এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে, তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। ওকে, আপনারা শুনলেন সেখানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছিলেন সেদিনের 4 তারিখের গত বুধবারের যে জনসভা, খুমলুঙ্গে যে জনসভা হয়েছে, সেই জনসভা থেকে। সেই জনসভার মূল উদ্দেশ্য কি ছিল আপনাদের বুদ্ধবাবু? সেখানে সেই এজেন্ডা কি ছিল? শুধু ত্রিপুরাল্যান্ডের দাবি করা নাকি অন্য কোনো এজেন্ডাও ছিল? না, আমাদের ওই দিনের যে জনসভাতে আমাদের স্বাভাবিকভাবেই আমরা আমাদের যে মূল দাবি এটাকে সামনে রাখি। পাশাপাশি 2018 সালে আমাদের আইপিএফটির সঙ্গে বিজেপির আঁটাত, ওই আঁটাতের ফলেই একটা হাই লেভেল মডালিটির কমিটির মাধ্যমে এডিসিকে আরো স্ট্রেংথেন করবার জন্য টিটিসি দেওয়ার একটা তারা কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল। আচ্ছা, সেই কমিটমেন্ট আমি একটু আগে বলবার চেষ্টা করেছি যে এখন অবধি প্রসেসে আছে। হ্যাঁ, ওকে, সেটাই আপনাদের তাহলে এজেন্ডায় ছিল। তাহলে ওইটাকে এখন যেহেতু আপনার শীতকালীন অধিবেশন ভারতের পার্লামেন্টে চলছে, হ্যাঁ, ওইখানে ওই বিলটা উত্থাপন করে যাতে অ্যাড্রেস করা হয়। ওকে, ওই বিলটাকে রিভাইভ করার জন্য আপনাদের সেই জনসভা ছিল তাহলে। ওকে, এখন অনেকেই বলছেন যে ভিলেজ কমিটি নির্বাচনের আগে এটা শাসক বিজেপিকে একটা মানে চাপে রাখার কৌশল, এটা সেই কৌশলে আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবিটা আবার জোরদার করলেন। এটা কি মনে করেন আপনি? চাপে রাখা বা না রাখা এটা তো নয়, যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি তো থাকতেই হয়। হ্যাঁ, আমাদের এই রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসাবেই এই 4 তারিখ ডিসেম্বরের যে জনসভা, এটা কোনো রাজনৈতিক দলকে চাপে রাখা না রাখা এটা না, আপনাদের কর্মসূচি সেটা। ওকে, আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে, যে যেহেতু ত্রিপুরা মথা সুপ্রিমো আপনাদের আইপিএফটি কে সঙ্গে চেয়েছেন, এখন মথা সুপ্রিমো কি কোনোভাবে আপনাদের মনে হয় যে উনি, আমরা দেখেছি অনেক সময় প্রকাশ্যে উনি কিন্তু বিরক্তি প্রকাশ করছেন বা ক্ষোভ প্রকাশ করছেন ওনার নিজের দলের নেতৃত্বের ওপর, এবং সেখানে আমরা মথার
তিপ্রামথার দলের অনেক যারা নেতৃত্বরা রয়েছেন ওনারাও দেখেছি আমরা মাঝে মধ্যে দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মথা আপনাদের পাশে চাইছে, নিজের দলের মানে নেতৃত্বদের উপর ক্ষোভ প্রকাশ করে আইপিএফটি কে পাশে চাইছে বলে কি মনে করেন? না, এটা আমাদেরকে কেন পাশে চেয়েছেন এটা মানে মানে নিজের নেতৃত্বের উপর বিশ্বাস করতে পারছেন না বলে কি মনে হয় তার জন্য আইপিএফটি কে সঙ্গে নিয়ে নৃগোষ্ঠী অংশের যে ভোটটা সেটাকে একসঙ্গে করতে চাইছেন? এমনও হতে পারে যে যেহেতু আমাদের যে এইমস এন্ড অবজেক্টিভস, আমাদের যে দাবি দেওয়া, এটা তো আমাদের নৃগোষ্ঠী মানুষের সার্বিক কল্যাণের জন্যই আমরা সব মানে রিজিওনাল পার্টি আমরা করে থাকি। তো ওই জায়গাতে এসে উনি এরকম বক্তব্য কেন করেছেন এটা উনিই ভালো বুঝবেন। হ্যাঁ, তবে আমাদেরকে যেহেতু পাশে চেয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। ওকে, আপনাদের সামনে তো ধরুন বিভিন্ন দল রয়েছে, আমরা আইপিএফটির সামনে জনজাতি মোর্চা রয়েছে, জিএমপি রয়েছে, তিপ্রামথা রয়েছে, আদিবাসী কংগ্রেস রয়েছে, এখন দরজা খোলা। এখন মিত্র শক্তি হিসেবে ভিলেজ কমিটি ভোটের আগে যদি আপনাদের নির্বাচন করতে হয় কাকে বেছে নেবেন? এটা মিত্র শক্তি এখন তো আমাদের আপনার মথা এবং বিজেপি, আইপিএফটি এই 3 দল মিলে তো রাজ্য চালাচ্ছেন। তো মানে সরকারে আছেন। এডিসিতে একা যাবেন না এদের সঙ্গেই থাকবেন বলে? এটা মানে উপযুক্ত সময় আসলে পরে তখনই তখন জানা যাবে, ডিসিশন করবেন। হ্যাঁ, ডিসিশন করা হবে। ওকে, এখন অনেকেই আবার এটাও মনে করছেন আপনাদের 4 তারিখের যে জনসভা, এই জনসভায় আপনি বলছেন যে ম্যামথ গ্যাদারিং হয়েছে সেখানে, তো ভিলেজ কমিটি নির্বাচনের আগে ভোটারদের একটু নার্ভ দেখে নেওয়ার প্রয়াস আইপিএফটি করলো এবং সেই প্রয়াসে আইপিএফটি অনেকাংশেই সফল হয়েছে বলে মনে করছেন, সত্যি কি তাই? মানে এটা ভোটারদের নার্ভ দেখার জন্য কি এই জনসভা ছিল? না, আমাদের আইপিএফটির মেইন অবজেক্টিভ হচ্ছে শুধু বুথে অংশগ্রহণ করবার জন্য না। আপনি যদি এই জনসমাবেশকে সামনের এডিসি ভিলেজ নির্বাচন এটাকে পাখির চুপ করেই যদি আমাদের মানে রাজনৈতিক কার্যক্রম বললে আমি মনে করি আর কি এটা একটু ভুল হবে। আচ্ছা, কারণ আইপিএফটির সামনে নির্বাচন থাকুক বা না থাকুক, তাদের যে দাবিকে সামনে রেখে সব সময় মানে অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে। এটা হোক সামনে নির্বাচন, নাও থাকতে পারে নির্বাচন, তবু আইপিএফটি তাদের যে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ এটা করেই থাকে। ওকে, কিন্তু বুদ্ধবাবু আপনার মনে হয় না রাজনৈতিক কার্যকলাপের কথা আপনি বলছেন, তিপ্রামথার এন্ট্রি নেওয়ার পর থেকে আইপিএফটি অনেকটা নৃগোষ্ঠী অংশের মানুষের কাছে উপেক্ষিত হয়ে গেছে? মানে তিপ্রামথার ব্যাপক জনপ্রিয়তা বা তিপ্রামথা সুপ্রিমোর জনপ্রিয়তা অনেকটা আইপিএফটি কে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেখানে আপনাদের প্রায় আপনাদের যে চাহিদাগুলো, আপনি পলিটিক্যাল রাইটস এর কথা বলছিলেন, কালচারাল রাইটস এর কথা বলছিলেন, হেরিটেজাল রাইটস এর কথা বলছিলেন, বাকি যে মৌলিক চাহিদাগুলো এগুলো তিপ্রামথাও একই রকম দাবি করছে এবং যে কোনো আঞ্চলিক দলের দাবি প্রায় একই রকম থাকে। এখন আপনাদের ত্রিপুরাল্যান্ডের দাবি, ওনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করেছেন, কনস্টিটিউশনাল সলিউশন বলেছেন একসময়, তারপর এখন ত্রিপাক্ষিক চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী যা যা আপনাদের দাবি অলমোস্ট ওনাদের দাবি একই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রামথার জনপ্রিয়তায় অনেকটা ব্যাকফুটে আইপিএফটি চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দুজনেই কিন্তু শাসক বিজেপির সঙ্গে জোট সঙ্গী রয়েছেন। তো আপনাদের আওয়াজটা আপনারা অনেক জায়গায় হয়তো বুলন্দ করতে পারেন না বলে অনেকেই মনে করছেন, এটা কি তাই? সত্যি কি সেই সময়ে আপনার সেই সময়ে সেরকম ভাবে আমরা জনগণের কাছে আমাদের যে কাজকর্ম সেরকম ভাবে আমরা পুষিয়ে দিতে পারিনি বলেই জনগণ আমাদের আইপিএফটির দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পার্টিতে চলে গেছেন, তা আমরা স্বীকার করি। আচ্ছা, কিন্তু এটাও ঠিক যে জনগণ এখন বুঝতে শুরু করেছে যে প্রকৃতপক্ষে মানে নৃগোষ্ঠী আদিবাসীদের জন্য, নৃগোষ্ঠী জনগণের জন্য কোন দল আপ্রাণ প্রয়াস করছে, আপ্রাণ চেষ্টা করছে, তারা এখন বুঝতে সক্ষম হয়েছে। এই কারণেই এখন আইপিএফটিকে
মানে সঙ্গ দেওয়ার জন্য হুম, আইপিএফটির পাশে এসে দাঁড়িয়েছে জনগণ। ওকে। এখন তাহলে কি আপনাদের যেমন ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ছিল, ত্রিপাক্ষিক চুক্তিতে যে নৃগোষ্ঠী অংশের মানুষরা কোনো ধরনের যতক্ষণ না এই চুক্তি বাস্তবায়িত হয়, নৃগোষ্ঠী অংশের মানুষরা কোনো দাবি করতে পারবেন না, কোনো ধরনের আন্দোলন, দাবি ঠিক নয়, আন্দোলন করতে পারবেন না, এই ধরনের কিছু একটা খুব সম্ভবত কন্ট্রাক্টে ছিল ত্রিপাক্ষিক চুক্তিতে। তো সেখানে আপনারা এখন আন্দোলন করছেন আবার, বা আপনাদের আওয়াজ বুলন্দ হয়েছে আবার ত্রিপুরাল্যান্ডের জন্য। তো সে জায়গাতে এটার কোন রকম এফেক্ট কি সেই ত্রিপাক্ষিক চুক্তিতে পড়তে পারে বলে মনে করেন আপনি? না, ত্রিপাক্ষিক চুক্তি তো হুম। আমাদের আইপিএফটির সঙ্গে, যাতে আপনাদের কোনো কিছু সম্পর্ক নেই। এটাতে আমাদের কোনো ইয়ে নেই। হুম, এই আমরা তো আইপিএফটির যে কার্যকলাপ, হুম, যে রাজনৈতিক কার্যকলাপ, এটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের বাধাবিঘ্ন নেই। আচ্ছা, হ্যাঁ, আমাদের কোনো বাধাবিঘ্ন নেই, এবং Okay. আমরা আন্দোলন করার ফলে হুম। ওই জায়গাতে এফেক্ট কিসের জন্য পড়বে? হুম, কারণ এগ্রিমেন্ট তো আইপিএফটির সঙ্গে হয়নি। হুম, আপনি যে বলেছেন ট্রিপার্টেড এগ্রিমেন্ট, হুম। এটা এই কেন্দ্রীয় এগ্রিমেন্টের এখতিয়ারে আছে। আইপিএফটি নেই তাহলে। ওকে, তাহলে বিধানসভায় আমরা আরেকটা দেখেছি, বিধানসভা কিছুদিন আগে ত্রিপুরামথা বিধানসভায় নৃগোষ্ঠীদের জন্য 26টি আসন, তার মধ্যে 25টি নৃগোষ্ঠীদের জন্য এবং একটি মণিপুরীদের জন্য সেখানে সংরক্ষণ চেয়েছেন, দাবি করেছেন। তো এই বিষয়ে আপনাদের কি অবস্থান, আপনারা কি মনে করেন এটা উচিত? ইয়ে 20টার জায়গাতে 20টার জায়গাতে 25টা চাইতেই পারেন। হুম, হ্যাঁ, এসটি সংরক্ষিত সিট। হুম, কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করুক হুম, এবং রাজ্য সরকারও করুক, এই বিষয়ে কি পদক্ষেপ নিলে পর হুম, উচিত উচিত হবে, মানে যথাযথ হবে, হুম। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা, আপনারা কি চান? আপনারাও কি 25টাই চান, 25-26টা চান? হ্যাঁ, এই সংরক্ষিত আমরা আমাদের দাবি তো স্পষ্ট। হুম, হ্যাঁ, আমাদের যে সামনের যে 125th অ্যামেন্ডমেন্ট বিল, এটাকে পার্লামেন্টে পাস করে হুম। দেওয়া হোক। ওকে, এটাকে আর মানে দেরি করে রাখাটা উচিত না। কারণ ওকে, রাজ্যের নিগোষ্ঠী মানুষেরা হুম, অনেক বছর তারা অপেক্ষা করতে 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 এখন অব্দি করতেই আছে। হুম। আর কত অপেক্ষা করব? ওকে, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে বুধবাবু। আইপিএফটি থেকে ভেঙে যাওয়া এসডিপি, স্টেট ডেমোক্রেটিক পার্টি, এবং তাদের অভিযোগ যে আপনারা আলাদা রাজ্যের দাবি নিয়ে আপোষ করেছেন, কম্প্রোমাইজ করেছেন শাসক বিজেপির সাথে, তার জন্যে তারা আইপিএফটি থেকে ভেঙে গিয়ে আলাদা দল করেছে। কিভাবে খণ্ডন করবেন এই অভিযোগ? এই অভিযোগ কতটা সত্যি? এই অভিযোগ, হুম, এটা শুধুমাত্র অভিযোগ। হুম, এটার বাস্তবতা যদি আপনি দেখেন, আমরা কোনো সময়ই কোনো বছরেই আমরা আমাদের যে মূল দাবি, ত্রিপুরাল্যান্ডের যে দাবি, হুম। এটা থেকে আমরা সরিয়ে আসিনি। এক। আচ্ছা, 2 নাম্বার, আমরা ইচ অ্যান্ড এভরি ইয়ারে দিল্লিতে গিয়ে আমরা ত্রিপুরাল্যান্ডের দাবিতে হুম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা আন্দোলন করি। আমাদের যে মেমোরেন্ডাম, হুম, স্মারকলিপি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পেশ করি। হুম। ওই জায়গা থেকেই তো স্পষ্ট যে আমরা আমাদের যে মূল দাবি, মূল আদর্শ, এই আদর্শকে কোনোদিনই আমরা কম্প্রোমাইজ করিনি। আচ্ছা, ওকে, তাহলে এই অভিযোগ শুধুই অভিযোগ আপনি বলছেন। এখন ভিলেজ কমিটি নির্বাচন হলে জিএমপি বলছে মাফ করবেন, জিএমপি বলছে তারা আশাবাদী, আপনারা কতটা আশাবাদী ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে? নিশ্চয়ই আমরা 100% আশাবাদী। সরি, 100% আশাবাদী এই কারণে যে আমাদের এখনো মানে জনগণ আমাদেরকে পাশে চাই এবং আমাদেরকে সঙ্গ দেই। আপনার জায়গায় জায়গায় আপনি দেখতে পারবেন
আমাদের যে আপনার কাঞ্চনপুর সাব ডিভিশনে হোক, ডলাই ডিস্ট্রিক্টে হোক, সাবরুম ডিভিশনে হোক, সব ডিস্ট্রিক্টেই আমাদের সংগঠন অটুট রয়েছে। আচ্ছা, যার কারণে আমরা আশাবাদী, আমরা যদি ভিলেজ কমিটি নির্বাচনে কোনো মানে যদি অংশগ্রহণ করতে হয়, আমরা নিশ্চয়ই ভালো ফলাফল করব। আপনারা একা লড়াই করেও ভালো ফলাফল করবেন নিশ্চয়ই, আশাবাদী। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ বুদ্ধবাবু আজ সঙ্গে থাকার জন্য অনুষ্ঠানে। আজ অনেক কিছু আমরা জানলাম, তবে আগামী দিনেও বিভিন্ন অনুষ্ঠানে আলোচনায় আমরা আইপিএফটির নেতৃত্ব দিয়ে চাইবো, আপনাকেও চাইবো। অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। নমস্কার, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, রাজ্যের চিরাচরিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এবং কংগ্রেস গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজ তুলে 2023 বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করেছিল। উল্টোদিকে 2018 সাল থেকে শাসক বিজেপির জোট সঙ্গী আইপিএফটি সেবার 8টি আসনে জয়ী হয়েছিল, আর 2023 নির্বাচনে আইপিএফটি শুধু একটি আসন দখল করতে সক্ষম হয়। এখন আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে আইপিএফটি রাজ্যের জনগণের কতটা সমর্থন আদায় করতে পারে সেটা সময় বলবে। তবে আগামী দিনে রাজ্যের নৃগোষ্ঠী অংশের মানুষের সার্বিক উন্নয়ন কতটা হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আজ আপনারা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে যে আপনার নজরে কি মনে হয়, কেমন আছে পাহাড়, কেমন আছে নৃগোষ্ঠী অংশের মানুষরা। আমরা সেদিকে চোখ রাখছি, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।